দেখুন, আমি বলবো বুলডোজার রাজ পশ্চিমবাংলায় যা শুরু হলো এটা ভয় দেখানোর জন্য। যে কোনো উচ্ছেদ বলুন, ডেমোলিশন বলুন, এই ধরনের প্রক্রিয়া যদি সরকারকে চালু করতে হয়, তার জন্য আইনে যা বলা আছে, যে সময়সীমা দেওয়া আছে, যে নোটিশ দেবার প্রয়োজনীয়তা আছে, শুনানি করার প্রয়োজনীয়তা আছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে, এই সবটা দিয়ে তারপর যদি বন্দোবস্ত করা যায়, এরপরেই সিদ্ধান্ত হবে বাড়িটা ভাঙা হবে কিভাবে, হাতুড়ি মেরে ভাঙা হবে না বুলডোজার দিয়ে ভাঙা হবে। কিন্তু প্রথমেই যদি বুলডোজারটা চলে আসে, এতগুলো প্রক্রিয়া যা বললাম সেটা না ফলো করে, তাহলে সেটা আইনের শাসন থাকে না, তাহলে সেটা গাছবাড়ি হয়ে যায়। এবং যে কারণে দেখবেন এই আইনের শাসন না থাকার জন্যই এই যে তপসিয়াতে যে ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় ওটাকে স্থগিত করে দিয়েছে। আবার এটাও ঠিক যে এই কথাটা বলার অর্থ এই নয় যে বেআইনি নির্মাণের পক্ষে আপনি কথা বলবেন। বেআইনি নির্মাণ তৃণমূল কংগ্রেসের আমলে ব্যাঙের ছাতার মতন হয়ে গেছে। আজকে বেআইনি নির্মাণ আজ না হয় কাল আপনাকে অ্যাড্রেস করতেই হবে। কেন বেআইনি নির্মাণ বাড়বে শহরে? কারা লাভবান হলো? আপনি শুধুমাত্র বেআইনি নির্মাণ দেখতে পাচ্ছেন তপসিয়ায়, আপনি কই হাওড়ায় দেখতে পাচ্ছেন না তো? হাওড়ার তো মেয়র ছিলেন রতিন চক্রবর্তী, বিজেপির, তৃণমূল কংগ্রেসের মেয়র, পরে বিজেপির নেতা। তার নিজের বাড়ি তো বেআইনি, মেয়র থাকাকালীন তিনি করেছেন। আমি এরকম অনেক বিজেপি নেতাদের জানি সেখানে সম্পত্তিতে বেআইনি নির্মাণ হয়ে আছে। আপনি করুন, আপনি আইন আনুক ব্যবস্থা নিন, আইন মোতাবেক ব্যবস্থা নিন, আপনি আইন ছাড়া ব্যবস্থা নেবেন না, যেটা তাহলে জঙ্গলের রাজ হয়ে যায়। জঙ্গলের রাজকে আটকাতে কোনো প্রতিনিধি কারা হচ্ছেন, কারা শপথ বাক্য করতে পারছেন না, কাদের মানুষ নির্বাচিত করেছেন, সেটা তো আমরা বলে আসছি। এবং এটা তো সত্যি কথা যে গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গ বিধানসভাটা দেখে আপনার কি মনে হয়েছিল ওটা বিধানসভা? আজকে অন্ততপক্ষে বিধানসভাতে দুটো আলোচনা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। 15 বছর ধরে বিধানসভার বুকে তো তৃণমূল আর বিজেপির এমএলএরা গিয়ে মারামারি করতো আর বাইরে বেরিয়ে আসতো। এর বাইরে তো আমরা কাউকে দেখিনি। প্রথমত মুখ্যমন্ত্রীও থাকতেন না বিধানসভায়। আপাতত এই 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 সংস্কৃতিটার পরিবর্তনটা আমরা চাই, কাঙ্ক্ষিত পরিবর্তন, ওটা হোক। তারপর বিধানসভায় মানুষ কথা বলবেন, জনপ্রতিনিধিরা কথা বলবেন, এইটুকু হোক। সমালোচনা হবে, বিতর্ক হবে। আর যদি কেউ উচ্চারণ করতে না পারেন, মানুষকে দেখতে হবে আপনি কাদের পাঠাচ্ছেন। যদিও কে কতটা ভালো বাংলা পড়তে পারছেন, ইংরেজি পড়তে পারছেন, জনপ্রতিনিধি হবার ক্রাইটেরিয়া এটা নয়, বা হতেও পারে না। তিনি জনগণের সাথে সম্পৃক্ত আছেন কিনা সেটা ওটা দেখতে ভালো লাগে, ভালো ইংরেজি বললো, ভালো বাংলা বললো। কিন্তু যারা রাজনৈতিক দল তাদেরও চিন্তা করা উচিত আমরা কাদেরকে নমিনেশন দিচ্ছি। শেষ প্রশ্ন করবো, রাজনীতি মানে রাজার নীতি, সেই রাজার নীতিটা কি কার্যত অশিক্ষিতদের হাতে চলে যাচ্ছে? আমি আবার বলবো, এই অশিক্ষিত শিক্ষিত এই কথাগুলো বলা বন্ধ করুন। আপনি কি শিক্ষিত ডিসাইড করবেন? আমাদের দেশ এইগুলো থেকেই আরএসএস এর চাষ হয়েছে, যে অশিক্ষিত শিক্ষিত বলা। কে ঠিক করবে কে অশিক্ষিত আর কে শিক্ষিত? কোন আইনে আছে এই লোকটা শিক্ষিত বলবার জন্য? ডিগ্রি থাকলে শিক্ষিত বলা যায়? মমতা ব্যানার্জি তো ডিলিটও পেয়েছেন, শিক্ষিত বলবেন আপনি? মমতা ব্যানার্জি তো কলকাতা ইউনিভার্সিটির ডিলিট পেয়েছিলেন, আলাপনের বউ দিয়েছিল তেল দেওয়ার জন্য। আলাপনকে মনে আছে? চামচে ছিল আলাপন, ওর বউ ডিলিট দিয়েছিল মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জিকে আপনি শিক্ষা কিসের জন্য পেয়েছিলেন জানেন? সাহিত্য কর্মে ওনার অবদানের জন্য। এই হাইকোর্টে মামলা হয়েছিল, যে ডিলিট দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে, সেই ডিলিট দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জিকে শিক্ষিত বলবেন আপনি? বলবেন। কিন্তু সুতরাং এই বিতর্কটার মধ্যে গিয়ে লাভ নেই। যেটার দিকে যেতে হবে, আজকে দাঁড়িয়ে মানুষের জল জমিন জঙ্গলের কথা যেমন ভাবে তার সুরক্ষার কথা বলতে হবে, অন্ন বস্ত্র বাসস্থানের কথা বলতে হবে। সরকার যে কাজের জন্য এসেছে, সরকার ডায়লগ দেওয়ার জন্য আসেননি, তার জন্য পরিবর্তন করা হয়েছে। আমি যার জন্য বললাম, দেখুন এই এই ইমামবাতা পুরোহিতদাতা চলে গেছে, আমি হ্যাপি। বিধানসভায় অধিবেশন বসেছে, হ্যাপি। বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, হ্যাপি। এ নিয়ে কোনো ভুল নেই। কিন্তু একই সঙ্গে সরকারকে আবার দেখতে হবে, যেভাবে আইনের শাসনকে না মেনে বুলডোজার চালানো হচ্ছে, সেটা সরকার যদি শুধরে দেন সরকারের পক্ষে ভালো। আজকে যে ধরনের বিষয়কে ছড়ানো হচ্ছে সেটা যদি শুধরে দেন সরকারের পক্ষে ভালো। নইলে আমাদের তো একটা সরকার 7 দিন এসছে, 10 দিন এসছে, আজকে হয়তো সেই জায়গাটা নেই, একটা হানিমুন পিরিয়ড থাকে। তারপর তো সরকারের বিরুদ্ধে মানুষের মতামত তৈরি হবে, সরকারকেও সচেতন থাকতে হবে সে বিষয়ে। এবং এক্ষেত্রে শুভেন্দুবাবু জানেন, আমার মনে হয় উনি অভিজ্ঞ ব্যক্তি এই বিষয়ে।
ওনার যথেষ্ট রাজনীতির অভিজ্ঞতা আছে, যথেষ্ট নিজের অভিজ্ঞতা আছে। আমার ধারণা উনি এইটুকু আমাদের কথাকে শুনবেন, গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন, আশা করব। এবং না হলে আমি আবার বলেছি যে লড়াই, বিজেপি বিরোধী লড়াই প্রথম থেকে তার রাজনৈতিক লড়াই, সেই লড়াই চলছে। এখন 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন হানিমুন পিরিয়ড চলবে, তারপর বোঝা যাবে। এই গভর্নমেন্টও ভুল করবে, সেই গভর্নমেন্টকেও সরিয়ে দেবে মানুষ। এটা তো প্রথম থেকেই বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো বিজেপির কে ক্ষমতায় আনার জন্য সম্পূর্ণভাবে দায়ী। মমতা ব্যানার্জির নৈতিক কোন অধিকার আছে নাকি যে বিজেপির বিরুদ্ধে কথা বলার? উনি বলতে পারবেন? দুর্নীতিগ্রস্ত লোকেরা বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারেন না। নিজে দুর্নীতিগ্রস্ত হয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলা যায় না, এটাই বিজেপি জানে খুব ভালো করে। সেই জন্যই দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে বিজেপি যতদিন পর্যন্ত প্রয়োজন ছিল তাকে ব্যবহার করেছেন। তিনি রাজনীতিতে এখন পরিত্যক্ত হয়ে গেছেন। এখন তৃণমূল কংগ্রেস ইতিহাস, আর কোনো ব্যাপার নয়, তো চলে গেছে, ক্লোজ চ্যাপ্টার। ক্লোজ চ্যাপ্টার, সেই জন্যই তো হয়ে যাচ্ছে। এটা তো আজকে বলে নয় তো। পশ্চিমবঙ্গে যখন আমরা বলে আসছিলাম যে এই ঘটনাগুলো যে ঘটছে, কথা বললে তাকে গ্রেপ্তার করা। আচ্ছা আপনি ভাবুন তো, এই যে শফিকুল, রোজিনা, শুদ্ধশীল, এরা প্রত্যেকেই এদের যে ইনক্লিনেশন সেটা বিজেপির দিকে আপনারা জানেন। বিজেপির পক্ষে তারা অনেক কথা বলেছেন, আবার অন্যদের পক্ষে হয়তো কথা বলেছেন, কিন্তু বিজেপির পক্ষে তাদের কথা অনেক বেশি বলেছেন। তা সত্ত্বেও সেই সময় তাদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছিল। আবার এখন আপনি দেখুন, এই ক্ষমতায় আসার পরেই গর্গ চট্টোপাধ্যায়, কি অভিযোগ আছে তার বিরুদ্ধে? কি অভিযোগ আছে? কথা বলা ছাড়া, লেখা ছাড়া কি অভিযোগ আছে? অম্বিকেশ বাবুকে যেমন গ্রেপ্তার করা হয়েছিল, বা ওই শিলাদিত্য সারের দাম জিজ্ঞেস করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল, তানিয়া ভরদ্বাজকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে মাওবাদী, এসএফআই, এই টাউন হলে। ঠিক তেমনি ভাবে আজও সেই একই জিনিস চলছে। কথা যদি অপ্রিয় হয়ে যায় তাকে গ্রেপ্তার করো, এটা তো চলো। তাহলে পার্থক্যটা কি হলো? বিজেপির থেকে তৃণমূলের পার্থক্য কি ছিল, আর তৃণমূলের থেকে বিজেপির পার্থক্য কি হলো? একই তো চলছে। আমি একটা কথা বললাম, সেটা কারোর পছন্দ হলো না, সেই জন্য আমায় গ্রেপ্তার করে দেবে সরকার আছে বা পুলিশ আছে বলে। আমার আপত্তি এই জায়গায়। পুলিশ ফোর্সকে এইভাবে রেকলেসলি ব্যবহার করা উচিত নয়। আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি নিজে জানেন মমতা ব্যানার্জি কিভাবে একের পর এক মামলা তার বিরুদ্ধেও দিয়েছে। হ্যাঁ, যদি ওই বীরবাহ হাঁসদাকে জুতো পেটা করা বলার পরে তো মামলাটা দেননি, মমতা ব্যানার্জি সরকার দেয়নি। বাকি অসংখ্য মামলা ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, ওনাকে মিটিং করতে দেওয়া হতো না। ফলে উনি পুলিশের এই অত্যাচারটা সহ্য করেছেন, এবং আদালতে এসে উনি বহু মামলা করেছেন, এবং আদালত সেখানে গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে রায় দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী বলছেন সংবিধানের কথাকে মানবো। আমি বলবো যে এটাকে বিবেচনা করুন, সংবিধানে যা বলা আছে সেটাকে রূপায়িত করুন। স্পষ্ট কথা, আমাদের দেশে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যে আগ্রাসন, সেটা এমন একটা জায়গায় পৌঁছচ্ছে, সেখানে একদলীয় ব্যবস্থা, একরকম সংস্কৃতি তৈরি করার জন্য, একটা আধিপত্যবাদের প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালানো হচ্ছে। স্পষ্ট কথা, তাদের রাজনীতিটা আধিপত্যের রাজনীতি, সেটা তারা বিস্তার করতে চাইছেন। এই যে দেখুন না, আজকে আধিপত্য দেখানোর জন্য যেভাবে আপনার উচ্ছেদ, রেকলেস উচ্ছেদ যেটা শুরু হয়েছে, সর্বত্র হচ্ছে। আজকে এই রেকলেস উচ্ছেদ কেন করা হচ্ছে? আমার বক্তব্য হচ্ছে, আপনার কাছে অর্ডার আছে, কোর্টের অর্ডার, আপনি তুলবেন, নিশ্চয়ই তুলুন, কোনো অসুবিধা নেই। আপনি যে সময়টা দিন, তাকে রিহ্যাবিলিট করুন। একজন হকার, তিনি গরিব মানুষ, তিনি যাবেন কোথায়? সরকারকে তো এই দিকটাকেও দেখতে হবে। আপনি তুলে দিলেন, আপনার কাছে বুলডোজার আছে, আপনি তুলে দিন। দিনের শেষে এটা করে সরকার যে পরিস্থিতিটা তৈরি করছেন, বহু মানুষকে কর্মহীন করার রাস্তা তৈরি করছেন। সরকার যদি ঠান্ডা মাথায় ব্যবস্থা একটু ভাবেন, চিন্তা করেন, এই কাজটাই করা যায় যদি এই উচ্ছেদ প্রক্রিয়া নিয়ে আরেকটু বিবেচনা করে কিভাবে তাকে রিহ্যাবিলিট করা যায়, তাকে কিভাবে পুনর্বাসন দেওয়া যায় তার বন্দোবস্ত। একাধিক সমস্যা, কিন্তু রাজ্যে যারা বিরোধী দলে আছে বর্তমানে, মমতা ব্যানার্জির দল, তারা এখনো রাজপথে নেই। এটা রাজপথে থাকার কথাও নয় তাদের।